হ্যাঁ, সবাই দেখো তো সব ঠিকঠাক করে দেখতে পাচ্ছ কিনা একবার দেখো সবাই। আমরা মূলত যে জন্য ক্লাসটা আমরা করছি, তোমরা নিশ্চয়ই জানো যে ক্লাসটাকে আমরা যথেষ্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করব। আর আহ, তোমরা সবসময় মাথায় রাখবে যে যে প্রথম দিকে যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের, সেটা এই যে আমি যেগুলো করাচ্ছি এগুলো আমি একদম বেস থেকে ডেসক্রিপটিভ আর লিখছি না। ডেসক্রিপটিভ পোর্শনটা এখন করাচ্ছি না, এই কারণে করাচ্ছি না যে, হ্যাঁ, ডেসক্রিপটিভটা এই কারণে করাচ্ছি না যে এই সহজ চ্যাপ্টার তো মানে একটা বেসিক চ্যাপ্টার, এই বেসিক চ্যাপ্টারটা আমি কোশ্চেন অ্যান্সারটা বেশি করাতে চাইছি। আহ, হ্যাঁ, তো কোশ্চেন অ্যান্সারটা বেশি করাতে চাইছি বেসিক চ্যাপ্টারগুলোতে। যখন আবার কোনো অন্য চ্যাপ্টারে ঢুকবো তখন তার আগে আমি ডেসক্রিপটিভ করিয়ে নেব। ঠিক আছে, আমার উদ্দেশ্যটা এরকম, কারণ এটা ফান্ডামেন্টাল তো। ফান্ডামেন্টাল মানে বেসিক ইলেকট্রিসিটির মধ্যে এটা রয়েছে, বেসিকের মধ্যে। তো বেসিকের মধ্যেটা আমার কতবার তোমরা পড়েছো, কতবার বুঝেছো তোমরা, তাই এই জিনিসগুলোকে আর আমি এলাবোরেটলি নাই বা বললাম। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার অনুযায়ী আমরা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যখন নতুন কোনো আবার চ্যাপ্টার আসবে তখন না হয় আমরা আবার ডেসক্রিপটিভলি জেনে তারপরে পড়বো। ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারের ডেসক্রিপটিভ তোমাদের আগে পড়ানো হয়েছে অনেকবার, তো অনেক পড়ানো হয়েছে, তোমাদের ক্লাস রয়েছে। তো সেই জন্য দাঁড়িয়ে এই চ্যাপ্টারগুলোর উপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন সালে বিভিন্ন রকমের কোশ্চেন এসেছে, সেই পেপারগুলোর সলিউশন এখানে করাবো। আগের দিন জাস্ট এই ক্লাসের আগে একটা ক্লাস হয়েছে, মানে এই সেম ক্লাস তোমরা অবশ্যই করেছো সেটা আমি জানি। তো প্রিয় স্টুডেন্টস, আমার এখানেই কিছু বলা বিষয় যেটা হচ্ছে যে এই এই যে বেসিকটা, বেসিকটা ভীষণ উপকারী জিনিস। এই বেসিক চ্যাপ্টারটাই যদি তোমরা ভালো করে করো তাহলে তোমাদের কাছে টেকনিশিয়ান এবং লোকো পাইলট এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের মানে একটা বড় অংশ এখান থেকে কোশ্চেন আসে। শুধু কি তাই, নন টেকনিক্যাল ডিপার্টমেন্টের এই চ্যাপ্টারটাও একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তারপরে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও কিন্তু এই চ্যাপ্টারে ইম্পর্ট্যান্স রয়েছে। তাহলে এই যে বেসিক, এই বেসিকটা খুব ইম্পর্ট্যান্ট। তার জন্য কত বেশি আমরা করতে পারবো, কত বেশি পড়তে পারবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমি এই নিয়েই তো কথা বলছি বাবু, যে এলাবোরেটলি তো পড়ানো হয়েছে, আমি নিজেই পড়িয়েছি তোমাদের। তাছাড়াও মানে এই যে এটা তো বেসিক, বেসিকের আর এলাবোরেটলি পড়ার কি দরকার আছে? আমার মনে হয় এই কোশ্চেন অ্যান্সার করলে হয়ে যাবে এবার। আর যেখানে যখন এলাবোরেটলি পড়া বা ডেসক্রিপটিভলি পড়বো আমরা, তখন দরকার হবে তখন আমি নিজেই পড়িয়ে তারপরে কোশ্চেন অ্যান্সার করবো। আশা করি আমার কথা বুঝেছো। তো আজকে আমরা এই ক্লাসের ফার্স্ট পার্টটা তো আগের দিন হয়েছে, আমি হাতে লিখে লিখে করিয়েছিলাম। আজকে আমরা হাতে লিখবো না, আজকে আমরা একটা কাজ করব, পিডিএফ দেখে করবো এবং খুব স্পিডে করব। অল্প সময়ে আমরা অনেক করব। তোমাদের আমার মেন টার্গেট থাকবে অ্যান্সারগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে যাব, আর হচ্ছে অ্যান্সারগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে যাব। আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে কোশ্চেন পাওয়ার সাথে সাথে তোমরা নিজেরা করো আর অ্যান্সারটা লিখে নেবে, কারণ অ্যান্সার পিডিএফ দিয়ে দেওয়া হবে কিন্তু অ্যান্সারটা তোমাদের কিন্তু আর মানে দেওয়া হবে না। আশা করি আমার প্রত্যেকে কথা বুঝেছো। যদি বুঝে থাকো তুমি আমায় ক্লাসটা করতে সুযোগ দাও আর কি। তাহলে আমরা চলে যাচ্ছি, ডাইরেক্ট পিডিএফে চলে যাব। ঠিক আছে, একটা বেসিক পার্ট। ঠিক আছে, চলো আমি প্রথম কোশ্চেন নিয়ে চলে এসেছি। ইলেকট্রন মেকানিকদেরও এটা লাগবে, মানে এটা বেসিক, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এমনকি কম্পিউটার সায়েন্সদেরও বেসিক এটা। প্রায় ম্যাক্সিমাম ট্রেডের এটার সঙ্গে মিল রয়েছে, তাই জন্য এটা এইভাবে আমি করাচ্ছি জিনিসটা। ঠিক আছে, হ্যাঁ, তোমরা অ্যান্সারটা দেবে, সুন্দর করে দিয়ে পারফর্ম করবে। হ্যাঁ, অ্যান্সার তোমরা নিশ্চয়ই বুঝেছো আমার সিস্টেমটা। তো এখানে দেখো, দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার 10 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে। আর দেখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 12 ওহম আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে টেম্পারেচার কোফিসিয়েন্ট বের করতে হবে। এরকম টাইপের একটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষাতে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখো R1 যদি বলি তো আমি 110, আর R2 কত 12 ওহম, T1 হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড।
ঠিক আছে, ভালো করে বুঝবে, বুঝে করবে। তাহলে আলফা ইকুয়াল টু নাম্বার চেয়েছে, কেন চেয়েছে? কারণ দেখো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটাকে আমরা টেম্পারেচার কোএফিসিয়েন্ট বলছি। তো এটাকে টেম্পারেচার কোএফিসিয়েন্ট যখন বলবো, তখন তার ফর্মুলাটা আমাদের জানতে হবে। ফর্মুলা হচ্ছে R2 - R1 বাই হচ্ছে R1 ইন্টু R2 মাইনাস R2T1। ঠিক আছে, দেখো এই ফর্মুলায় মানটা বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে। R1 কত, R2 কত পেয়েছিলে? 12 - 10, আর হচ্ছে এখানে 10 × 100 মাইনাস 12 × 50। তাহলে এটা যদি করো, তাহলে এটা করলে তুমি কত হচ্ছে, 2 হচ্ছে ওপরে, আর এটা হচ্ছে 1000 মাইনাস এটা 1250, তাই না? 12 × 50 650, 600, 600 হচ্ছে এটা, তাই তো? 12 × 50 600। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 2/400। 2/400 মানে 1/200। 1/200 মানে হচ্ছে 0.005। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে 0.005 পার ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো বুঝতে পেরেছো কিনা? এত আস্তে করালে চলবে না, আমরা আরো স্পিডে করব, আরো বেশি গতিবেগে যাব আমরা। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই রেডি আছো আরো গতিবেগে যাওয়ার জন্য? হুম, আরো তাহলে অ্যান্সারটা হয়েছে তোমাদের? দেখবে অ্যান্সার সব মিলে যাবে তোমাদের, তোমরা করো এটা। তাই হলো তো না? আমি যদি কোথাও ভুল করে থাকি তাও আমায় বলবে, তাড়াতাড়ি বলবে অ্যান্সার। অ্যান্সারটা দেখো, তোমরা যেটা বলছো সেটা অ্যান্সার নেই তো, দেখো এটা অ্যান্সার। ঠিক আছে, কিছু বলো, কথাটা তো না বললে চলবে কি করে তোমাদের? এখানেও মশা, মশার জ্বালায় আর বাঁচার কায়দা নেই। হয়েছে? এবার দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রন ইজ এ কন্ডাক্টর ইজ নোন অ্যাজ, মানে ইলেকট্রন ফ্লোর যে রেট তাকে আমরা কি বলবো? তাড়াতাড়ি অ্যান্সার। তোমরা চুপ হয়ে গেলে কেন বাবু, কোনো কথা বলো তোমরা, বলো। সেটাকে আমরা এদেরকে কি করে পড়ায়, এখন পড়ানোর সময় অন্য অন্য কোশ্চেন জিজ্ঞেস করছে। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট, চলো আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। হোয়েন টু রেজিস্টার আর কানেক্টেড ইন সিরিজ, যখন দুটো রেজিস্টার সিরিজে কানেক্ট করা হবে। ঠিক আছে, সিরিজে কানেকশন করা হচ্ছে দুটো রেজিস্টার। ঠিক আছে, দুটো রেজিস্টার সিরিজে কানেকশন করা যায়, এ আর বি যদি ধরা হয়, বা R1 R2 ধরা হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? এটা সেম হবে, সেম ভোল্টেজ অ্যাক্রস দেম, সেম রেজিস্ট্যান্স অ্যাক্রস দেম, না ডিফারেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস দেম, না কোনটা অ্যান্সার হবে এর মধ্যে বলো? তিনের, তিনের অ্যান্সার কি হবে? তিনের অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার হবে তিনের, সেম কারেন্ট পাসিং থ্রু। তোমরা জানো যে যখন মানে এরকম যদি সিরিজে কোনো রেজিস্ট্যান্স থাকে, আর অন থাকে, তাহলে কি হয়, মানে কারেন্ট সেম থাকে। এটা তোমরা যা, কারেন্ট সেম থাকে আর ভোল্টেজ ডিভাইডেড হয়, ভোল্টেজ ভাগ হয়। এটা তোমরা জানো, তাই তো? জানো তো নাকি? আমি কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, লিখে নাও। লেখো রেজিস্ট্যান্সেস আর অ্যাডিপটিভ, মানে ADDIT, অ্যাডিটিভ নেচার। সিরিজে থাকলে রেজিস্ট্যান্স যোগ হয়ে যাবে, অ্যাডিটিভ মানে যোগ হয়ে যাওয়া। ঠিক আছে, আমি একটু এগুলো, এই পয়েন্টগুলো একটু লিখে নাও, তখন তোমাদের কাজে লাগবে। তারপরে দেখো হচ্ছে ভোল্টেজ ড্রপ আর অ্যাডিটিভ, ভোল্টেজটাও যোগ হবে। অ্যাডিটিভ নেচার মানে অ্যাডিটিভ মানে যোগ হবে ভোল্টেজ। আর কি হবে? পাওয়ার, পাওয়ার আর অ্যাডিটিভ, অ্যাডিটিভ নেচার। ঠিক আছে, আচ্ছা, পাওয়ার আর অ্যাডিটিভ নেচার। তারপরে হচ্ছে আরও কি হবে? অ্যাপ্লাইড ভোল্টেজ ইকুয়াল দ্য সাম অফ ডিফারেন্ট ভোল্টেজ ড্রপ। বাংলা মানে না বুঝতে পারলে আমায় বলবে। ঠিক আছে, আর
আরো কি কি আছে এখানে দেখো, ডিফারেন্স রেজিস্টর হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপ। তার মানে একটা পয়েন্ট থেকে আমরা এত কিছু বুঝতে পারছি। কোনটা দেখো তো, আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যদি মানে সিরিজে থাকে কোনো রেজিস্ট্যান্স, তাহলে ভোল্টেজ ড্রপ মানে কারেন্ট একই থাকবে। তার জন্য দেখো, এই আমি যখনই বললাম সেম কারেন্ট পাসিং থ্রু, মানে ওই সার্কিটের মধ্যে কারেন্ট এক থাকবে, কিন্তু আর বাকি যেগুলো আছে সেগুলো দেখো তোমার রেজিস্ট্যান্স যোগ হয়ে যাবে। যদি R1 R2 সেখানে যোগ করবে, ভোল্টেজ যোগ হবে, পাওয়ার যোগ হবে, অ্যাপ্লাইড ভোল্টেজ ইকুয়ালস অফ দ্য সাম অফ ডিফারেন্স ভোল্টেজ ড্রপ। যে ভোল্টেজটা ইনিশিয়ালি থাকবে সার্কিটে, তার আর যেটা খরচ হবে বা ড্রপ হবে সেটা কিন্তু সমান সমান হবে। এবং ডিফারেন্ট রেজিস্ট্যান্স হ্যাড ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ভোল্টেজ। এবং যদি 10টা রেজিস্ট্যান্স থাকে, 5টা রেজিস্ট্যান্স থাকে, তাদের আন্ডারে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপ হবে। এইগুলো কিন্তু ভালো করে বোঝো। আর এই যা প্র্যাকটিস করাবো এর থেকেই কোশ্চেন কিন্তু কমন আসবে, বা এরকম টাইপেরই কোশ্চেন কমন আসবে। তাই আমি বেশি হজবরল করার দরকার নেই, যেমনটিভাবে করাচ্ছি তেমনভাবেই করে যাও, দেখবি এরকম কোশ্চেনই তোমাদের পরীক্ষায় তুলে তুলে দেবে। মাথায় রাখবে এটা, ঠিক আছে? আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না, অনলাইনে আমি এর থেকে বেশি বলা সম্ভব নয়। তাই আমার কথা হচ্ছে বেছে বেছে কোশ্চেনগুলো নিয়ে আসা। এই কারণ হচ্ছে সহজ কঠিন বলে আমি নিয়ে আসিনি, সহজ বলে বা কঠিন বলে নয়। আমি পরপর আগের দিনের ক্লাসের সঙ্গে এই ক্লাসটা পরপর করতে হবে। একটা ক্লাস গ্যাপ দিয়ে একটা কোশ্চেন বাদ দিয়ে করলে কিন্তু কোনো কাজে হবে না। আমি চাই স্পিড। আচ্ছা, ক্যাপাসিটারের মানে ক্যাপাসিট্যান্সের ইউনিট কি? ক্যাপাসিট্যান্সের ইউনিট কি স্যার? ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে, বলো, কুলাম পার ভোল্ট। কুলাম পার ভোল্ট তোমরা জানো, সি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। তাহলে কুলাম, সরি, কুলম পার ভোল্ট মানে কিউ বাই ভি। এখান থেকে মনে রাখবে এভাবে, ঠিক আছে? 4-এর বি। আচ্ছা, পরের নম্বর, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড। ইলেকট্রোকেমিক্যাল, তড়িৎ, তড়িৎ রাসায়নিক ইকুইভ্যালেন্ট, ইলেকট্রো এক্সপ্রেস কি দিয়ে করা হবে? এক্সপ্রেস করা হবে কি দিয়ে? তাড়াতাড়ি বলবে, দাগ নম্বর দিয়ে অ্যান্সার বলবে, এমনি উটকো অ্যান্সার বললে কোনো কাজ হবে না। অ্যান্সার হচ্ছে মিলিগ্রাম পার কুলাম। মিলিগ্রাম পার কুলাম অ্যান্সার হচ্ছে কি স্যার? মিলিগ্রাম পার কুলাম অ্যান্সার, মিলিগ্রাম পার কুলাম। ঠিক আছে, 5-এর এ অ্যান্সার। ঠিক আছে, কেমন কেন স্যার? কারণ জেড ইকুয়াল টু আমরা জানি কিউ, তার মানে এই অ্যান্সার হচ্ছে মিলিগ্রাম পার কুলাম। আমি আর বেশি ডেসক্রিপটিভ যাচ্ছি না। এই জেড মানে কি? জেড মানে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর এম হচ্ছে মাস, মাস অফ দ্য সাবস্ট্যান্স। এই জেড হচ্ছে কি বললাম? ইলেকট্রো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? আর এম হচ্ছে মাস অফ দ্য সাবস্ট্যান্স, আর কিউ হচ্ছে চার্জ, ঠিক আছে? পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমি। দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটার ইজ নট এফেক্টেড। এই কোশ্চেনটা তোমরা বলো, 6 নম্বর কোশ্চেন, তোমরা অ্যান্সার করো। তাড়াতাড়ি অ্যান্সার করো 6 নম্বরে। 6 নম্বর অ্যান্সার হচ্ছে এ, থিকনেস অফ দ্য প্লেট। থিকনেস অফ দ্য প্লেট নট এফেক্টেড। কারণ হচ্ছে যদি ক্যাপাসিটার ইকুয়াল টু আমরা লিখি ই আর এ বাই ডি, এটা একটা ফর্মুলা। তো এই ফর্মুলা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা সি ইকুয়াল টু কি? সি ইকুয়াল টু হচ্ছে, এটা তোমাদের অঙ্ক করতে লাগবে, ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? আর ই জিরো ইকুয়াল টু হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। আর ই আর ইকুয়াল টু হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি।
রেখে দেবেন। হ্যাঁ এই ঘরে কতগুলো এখানে সব রাখা যায় কিনা দেখ, ঠিক আছে গুছিয়ে রাখবি হ্যাঁ। আচ্ছা আর এতে কি হচ্ছে এরিয়া, একটু তাড়াতাড়ি করো, ইম্পর্টেন্টলি তাড়াতাড়ি চলো। এরিয়া অফ প্লেস, ঠিক আছে। আর ডিতে হলো লেখো ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন প্লেটস। তাহলে দেখো এর মধ্যে কোনো জায়গায় কিন্তু আমরা পাইনি যে থিকনেসটা কখনো কিন্তু এর মধ্যে নেই। তাই প্রিয় স্টুডেন্ট থিকনেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই ক্যাপাসিট্যান্সের, মানে সে এফেক্টেড কিনা তাই। এবার আমার প্রশ্ন হচ্ছে যে কী ধরনের কোশ্চেন এখানে এই টাইপেরই কোশ্চেন আসবে পড়েও, এরকম টাইপের কোশ্চেন। কোশ্চেনগুলো তোমাদের একটু কঠিন লাগলেও তোমরা একটু সময় নিয়ে আমার ক্লাসের পরে সময় নিয়ে তোমরা চর্চা করবে। এবার আমি তোমাদের আরও একটু বুদ্ধি দিচ্ছি তোমাদের কথা, যে আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে কারণ কিছু স্টুডেন্ট তাড়াতাড়ি পেরে যাবে। এবার তাই তোমরা এই কোশ্চেনটা যদি কোনো কোশ্চেন অসুবিধা হয় আমার এই সিস্টেমটা দেখবে, ঠিক আছে। দেখে তোমরা বুকসে চলে যাবে, টেক্সট বুকে চলে যাবে, গিয়ে এই জায়গাটা বের করবে। বের করে তুমি বের করার পরে তুমি কিন্তু মানে ইয়ে করবে, বের করার পর তোমরা মানে বুঝতে পারবে বা নোট করে রাখবে খাতায় এই কোশ্চেনগুলো। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। দেখো এটা কিন্তু আমি যেহেতু আমি জাস্ট 1 মিনিট আমার অফিসের সবাইকে ছেড়ে দিই, না হলে ওদের অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ দাঁড়াও বাবা 1 সেকেন্ড, জাস্ট আমি পরের কোশ্চেনটা দিয়ে দিয়েছি, এটা দেখো তোমরা। হ্যাঁ ওকে, তাহলে চলো বাবু। হোয়াই কনস্ট্যান্ট অ্যান্ড ওয়্যার ইজ ইউজড ফর মেকিং স্ট্যান্ডার্ড রেজিস্টার। তোমরা জানো যেরকম ম্যাঙ্গানিন এগুলো আমরা কনস্ট্যান্ট হিসেবে কাজে লাগাই, ঠিক আছে। তো নাইক্রোম ওয়্যার, ম্যাঙ্গানিন এগুলো আমরা রেজিস্টার হিসেবে কাজে লাগাই যেখানে আমাদের তাপের দরকার থাকে খুব, সেই সব জায়গায়। তো হোয়াই কনস্ট্যান্ট অ্যান্ড ওয়্যার ইজ ইউজড মেকিং স্ট্যান্ডার্ড রেজিস্টার, তাহলে এটার বাংলা মানে কি হচ্ছে যে লো রেজিস্ট্যান্স, লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এর মানে লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মানে যখন তাপমাত্রা মানে বাড়বে তখন হচ্ছে রেজিস্ট্যান্স কমবে, তাপমাত্রা যখন বাড়বে রেজিস্ট্যান্স কমবে, সেই জন্য আমরা কনস্ট্যান্ট্যান্ট ইউজ করে থাকি। এবার এই যদি বলো এখানে কনস্ট্যান্টে কী থাকে, যে তোমার কী কী পার্সেন্টেজ থাকে লেখো। 60% থাকে কপার, তার মানে বোঝো কপার থাকছে। আর 40% থাকছে নিকেল, 40% থাকছে হচ্ছে নিকেল। 60% কপার, 40% নিকেল। তাহলে এই ব্যাপারটা মাথায়, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে কত পার্সেন্ট কী থাকে, এটা কিন্তু মাথায় রেখো তোমরা, ঠিক আছে। আর যদি বলো এর এ সম্পর্কে আর ঠিক আছে চলো ওটাই। আচ্ছা, কিরশফ ল অ্যাপ্লিকেবল কোথায়, কিরশফ ল অ্যাপ্লিকেবল তাড়াতাড়ি বলবে, নিজেরা চেষ্টা করবে খুব ভালো করে। কিরশফ ল ইজ অ্যাপ্লিকেবল এসি সার্কিট, ডিসি সার্কিট, প্যাসিভ নেটওয়ার্ক অনলি, না ডিসি বা এসি দুটোই সার্কিটে। দেখো কিরশফস ল, আমি মানে তোমরা নিশ্চয়ই জানো যে কিরশফস ল মানে এসি ডিসি দু জায়গায় কিন্তু কাজ করে। কিরশফস ল এসিডিসি দু জায়গায় কাজ করে। এবার তুমি যদি কিরশফ ল সম্পর্কে একটু লেখো, তো এখান থেকে দুটো কোশ্চেন আরও আসতে পারে। যে দুটো কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে কিরশফসের দুটো ল আছে, এক ফার্স্ট ল হচ্ছে কারেন্ট ল। তোমরা আমার এই নোট এগুলো যা লিখছে এগুলো লিখে নিও কিন্তু। কারেন্ট ল কোশ্চেন এই সব জায়গা থেকে তুলে তুলে দেবে, এরকমই আসবে কোশ্চেন। কারেন্ট ল, কারেন্ট লর মেন থিম কি, কারেন্ট ল কী হিসেবে তৈরি হয়েছে দেখো, বেসড অন কনজারভেশন অফ চার্জ। কি, কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ মানে, কনজারভেশন অফ চার্জ হচ্ছে মানে চার্জের সংরক্ষণ সূত্র মেনে চলে এটা, ঠিক আছে। আর সেকেন্ড যেটা ল সেটা কি, পরীক্ষাতে কখনো আসবে যে কিরশফস ল, কিরশফস ল, কিরশফস ল যদি মানে যখন আসবে, কিরশফস ল এর ক্ষেত্রে যেটা সব থেকে সুবিধা সেটা হচ্ছে তোমার একটা ফার্স্ট ল হচ্ছে কারেন্ট আর সেকেন্ড লটা হচ্ছে ভোল্টেজ ল। সেকেন্ড লটা হচ্ছে ভোল্টেজ ল। এই যে ভোল্টেজ ল, তাহলে ভোল্টেজ ল কিসের কনজারভেশন করে লেখো, শক্তির, শক্তির সংরক্ষণ, তার মানে কনজারভেশন অফ এনার্জি।
ঠিক আছে, এটাই তো ভেরি গুড, খুব ভালো এনার্জি। আর তাহলে পরের কোশ্চেন চলে যাচ্ছি আমি। দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ভ্যারিজ ইনভার্সলি, এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার দাও ঠিক করে। হ্যাঁ, ইনকামিং কারেন্ট সবই ঠিক আছে বাবু, লেখো এটা, রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর ভ্যারিজ ইনভার্সলি কার সঙ্গে, এটা তাড়াতাড়ি বলো। 9 নম্বরে ইনভার্সলি আমরা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে নিশ্চয়ই বুঝেছো ইনভার্সলি হচ্ছে ডায়ামিটারের সঙ্গে, তাহলে 9-এর সি অ্যান্সার, 9-এর সি অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন এখানে লিখছি, তোমরা একটু লিখে নাও তো, লেখো দ্য সার্কিট হুজ properties properties are same in either direction is known as, মানে সার্কিট, মানে দ্য সার্কিট হুজ প্রপার্টিজ, কোনো কোনো বর্তনীর যার ধর্ম সেম অ্যাজ আইদার ডাইরেকশন, মানে যে কোনো দিকেই যেতে পারে, তাহলে সেই যে ডাইরেকশন মেনশন করে তাকে আমরা কোন সার্কিট বলবো, সেটা তোমরা বলো তো। এটা তোমার কোশ্চেনটা তোমাদের জানতে চাইলাম আমি, তোমরা বলবে অ্যান্সার। পরের কোশ্চেন চলে যাচ্ছি আমি। 1 কুলম চার্জ ইকুয়াল দ্য চার্জ, 1 কুলম চার্জ সমান সমান কত ইলেকট্রনস, 1 কুলম চার্জ চার্জ সমান সমান কত ইলেকট্রনস, দেখো 10⁻⁻, 10⁻⁻18 ইলেকট্রনস, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটার উত্তর আমি দিয়ে যাই, না হলে পরে ভুলে যাবে। লেখো হচ্ছে বাই লেটারাল, বাই ডাইরেকশনাল না, বাই ল্যাটারাল হবে, বাই ল্যাটারাল, বাই ল্যাটারাল, এটা দুদিকেই তার মানে প্রবাহ চালাতে পারে। এবার আমি ধরে নিচ্ছি যদি একদিকে হয়, একদিকে যদি হয়, একদিকে চলতে পারে, তাহলে কি হবে, যেমন ডায়োডের ক্ষেত্রে কি হয়, ডায়োড হচ্ছে একমুখী, ডায়োডে যখন, ডায়োড কেমন চলে ডায়োডের ক্ষেত্রে, একমুখী বা একদিকে, সেক্ষেত্রে ডায়োড কিন্তু একদিকে মানে ফিরে আসতে পারবে না, যাবে কিংবা ফিরে আসতে পারছে না, তো সেক্ষেত্রে হচ্ছে একদিকে, তাকে আমরা কি বলবো, তাকে ইউনিল্যাটারাল বলবো। একদিকে যদি যেতে পারে তাকে ইউনিল্যাটারাল, ইউনিল্যাটারাল সার্কিট, ঠিক আছে। এইগুলো একটু মাথায় রাখবে বাবু, এই সব কোশ্চেন আমি তোমায় কথা দিচ্ছি, এরকম টাইপেরই কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। আমি সব আমি যেগুলো করবে এইগুলোই চর্চা করবে বেশি করে, শুধু এই পরীক্ষা না, যে কোনো পরীক্ষার জন্য এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেছে। তোমরা এর রিলেশনটা নিশ্চয়ই জানো বাবু, কিউ ইকুয়াল টু কি, এন ই, কিউ ইকুয়াল টু এন ই, তাহলে এখানে মানে কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কুলম, ঠিক আছে। এন মানে কি, এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে। আর ইতে হচ্ছে কি স্যার, চার্জ অ্যাট ইলেকট্রন, ইতে হচ্ছে চার্জ অ্যাট ইলেকট্রন, ওকে। তাহলে এটা বোঝা গেল, এইরকম দিয়েও যদি কোনো অঙ্ক আসে সেটাও তুমি করতে পারবে। হুম, এবার আমরা লিখবো। আর তাহলে ওইটা কিভাবে এসেছে তোমার দেখানোর দরকার আছে কি, যদি বলো দেখিয়েছি, কিউ ইকুয়াল টু এন ই, কিউ ইকুয়াল টু এন ই, যদি এন ই বলো, তাহলে এন ইকুয়াল টু নাম্বার চেয়েছে তো, তাহলে হচ্ছে এন ইকুয়াল টু তাহলে কিউ বাই ই, কিউ বাই ই, ঠিক আছে, কিউ বাই ই। তাহলে কিউ কত, কিউ মানে যদি 1 ধরা হয়, 1 কুলম সমান চেয়েছি আমি, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 চার্জ, মানে ইসের চার্জ, মানে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। তাহলে যদি হয়, এবার ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াবে 6.24 ইন্টু 10⁻18 ইলেকট্রন, এটা সম্পর্কটাও ঠিক আছে। আমার প্রিয় স্টুডেন্টস, তোমরা একটু খুব মন দিয়ে তাড়াতাড়ি করো, আমরা খুব স্পিডে যাবো। দ্য প্রপার্টি অফ কন্ডাক্টর ডিউ টু হুইচ পাসেস ইলেকট্রিক কারেন্ট, দ্য প্রপার্টি অফ এ কন্ডাক্টর, তাড়াতাড়ি করো, দেরি করবে না।
দ্য প্রপার্টি অফ এ কন্ডাক্টর ডিউ টু হুইচ ইট পাসেস ইলেকট্রিক কারেন্ট, কোন কারণে মানে ইলেকট্রিক কারেন্ট পাস হয়? কন্ডাক্ট্যান্স, কন্ডাক্ট্যান্স নিয়ে তো অনেক গল্পই তোমরা শুনেছো, তোমরা অনেকেই পড়তে পারো কন্ডাক্ট্যান্স। তো কন্ডাক্ট্যান্স নিয়ে আমার কিছু বলার নেই নতুন করে। আমার পরের কোশ্চেনটা হচ্ছে ইন দ্য ফলোয়িং সার্কিট ভি সাবটিক জি আই এস আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, ফাইন্ড আউট দ্য কারেন্ট আই এক্স। তো ইয়েটা ওঠেনি ভালো করে। আচ্ছা, এই অঙ্কটা আপাতত স্কিপ করছি, কারণ এর পিকচারটা আমার কাছে ভালো ক্লিয়ার নয়। দরকার হলে আমি পরে আরেকবার ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? 12টা আপাতত বাদ দিচ্ছি, 13টায় চলে যাচ্ছি। এ ওয়্যার উন্ড রেজিস্টার হ্যাজ গট এ ইউনিক ফিচার। ওয়্যার উন্ড রেজিস্টারটা ইউনিক ফিচার মানে কেন, কারণ কি ওয়্যার উন্ড রেজিস্টারটা? এটা এক ধরনের রেজিস্ট্যান্স, ঠিক আছে? কেন এটা? কারণ এটা হায়ার স্টেবিলিটি, বেশি স্থিতিশীল, সেটা সেই জন্য আর কি, ঠিক আছে? 13 নম্বর হচ্ছে বেশি স্থিতিশীল, ঠিক আছে? এখানে কি থাকে বলো তো, ওয়্যার রেজিস্টারে কি থাকে? এবার শুধু তাই না, পাওয়ার রেটিংটাও বেশি থাকে। অ্যান্ড রেটিং পাওয়ার রেটিংটাও বেশি থাকে, ঠিক আছে? ব্যাস, কিন্তু অ্যাপ্লিকেশন খুব কম হয়। আচ্ছা, পরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইমেনশনাল ফর্মুলা করেসপন্ডেড অর অ্যাক্সেলারেশন। ভেরি রিসেন্ট আমি এটা করালাম, প্রিয় স্টুডেন্ট এটা একবার করার চেষ্টা করো দেখি। ভেরি রিসেন্ট আমি তোমাদেরকে এটা করিয়েছি, যে ডাইমেনশনাল ফর্মুলা অফ অ্যাক্সেলারেশন ডাইরেকশন ফর্মুলা। তো বাবু, এটা ফর্মুলা যদি হয়, ঠিক আছে, ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, করতে পারবে তো নাকি? আমি তো কতবার করে করিয়েছি এগুলো তোমাদেরকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভেলোসিটি বাই টাইম, তো ভেলোসিটির আমরা জানি কি, এল টি মাইনাস ওয়ান, সরি, বাই হচ্ছে টি আর একটা টি মানে টাইম, তার জন্য হচ্ছে এল, সরি, m0 এল ওয়ান টি মাইনাস টু, এইটা হচ্ছে ইয়ে। দেখো তো বুঝতে পারছো কি না? এখানে তো মানে m1টা লিখিনি, ঠিক আছে, তাও অসুবিধা নেই। বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি গুড, তোমরা প্রত্যেকেই পারছো। সেই আমি আবার করে দেখাতে হবে না তো তোমাদের? ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। দেখো, ডিস্টেন্স মানে হচ্ছে এল আর টাইম মানে টি, তার মানে হচ্ছে L1 t-1। এটা হচ্ছে কিসের ছিল? এটা হচ্ছে বেগের ছিল, তারপরে আর ওয়ান বাই করে দিয়ে চলে এলো। আমি আর বোঝাচ্ছি না ওটা, চলো না, বোঝাতে হবে বলো? ভেরি রিসেন্ট তো খুব করালাম ওটা, তাই জন্য আর করাচ্ছি না। অ্যামং দ্য ফলোয়িং হুইচ ফ্রিকোয়েন্সি ওয়াইডলি অ্যাডপ্টেড ফর ইলেকট্রিক্যাল ডিভাইস এরোপ্লেন। এরোপ্লেনে কোন কোন ফ্রিকোয়েন্সি অ্যাডপ্ট করা হয়? প্রিয় স্টুডেন্ট আমায় বলো, এরোপ্লেনে কোন মানে কত, যেরকম আমাদের এখানে কত, আমাদের মানে 50 সাইকেলস পার সেকেন্ড আমরা ইউজ করে থাকি। কোনটা কোনটা বুঝতে পারোনি? মোহিনী বর্মন, কোনটা বুঝতে পারোনি? মোহিনী বর্মন বাবু, কোনটা বুঝতে পারোনি? তাড়াতাড়ি বলো আমায়। এইটা যদি না বুঝতে পারো, দেখো, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ফ্রিকোয়েন্সি ওয়াইডলি অ্যাডপ্টেড ইলেকট্রিক্যাল ডিভাইস এরোপ্লেন। এরোপ্লেনে যে ফ্রিকোয়েন্সি ইউজ হয় সেটা হচ্ছে 400 ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে এরোপ্লেনে ইউজ হয়। হ্যাঁ, মানে ইলেকট্রিক্যাল যে ডিভাইস আছে ওখানে, মনে করো
এরোপ্লেনে যে ইলেকট্রিক্যাল ডিভাইস আছে সেখানে 400 ইউজ করা হয়। আমাদের দেশে হচ্ছে, আমাদের মানে এখানে হচ্ছে 50, এই মানে 50, অনেক জায়গায় আছে 60 আছে, ঠিক আছে। তো এটা আমি আর একটুখানি লিখে দিচ্ছি, লিখে নাও। লেখো এয়ারক্রাফট ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ইজ ওয়াইডলি, দাঁড়াও, ইজ ওয়াইডলি ইলেকট্রিক কম্পোনেন্ট কম্পোনেন্ট অপারেট, লেখো অপারেট অ্যান মেনি ডিফারেন্ট ভোল্টেজ বোথ এসি অ্যান্ড ডিসি, ঠিক আছে। আর যদি এয়ারক্রাফটে মোটামুটি, আরও আমি একটু এক্সট্রা লিখে দিচ্ছি, এয়ারক্রাফটে যে ভোল্টেজ ইউজ হয় সেটা 115 ভোল্ট এসি ইউজ হয়, ঠিক আছে। আর সেখানে হচ্ছে 400 হার্স থাকে। আচ্ছা, অথবা 28 ভোল্ট ডিসি ইউজ করা হয়, বা মানে 26 ভোল্ট, 26 ভোল্ট ডিসি ইউজ করা হয়। এটা এই এয়ারক্রাফটে হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু ফ্রিকোয়েন্সি হচ্ছে অলওয়েজ 40। এটা ব্যাটারি, এরোপ্লেনে ইলেকট্রিক্যালের সোর্স হচ্ছে ব্যাটারি। তো ডিসির ক্ষেত্রে ব্যাটারি, সেখানে কনভার্টার ইউজ করা হয়, ঠিক আছে। চলো নেক্সট। ক্যাপাসিটরস শুড বি ডিসচার্জড থ্রু কন্ডাক্টর উইথ ওয়ান পোল আর্থেড, রেজিস্টার উইথ টু পোল আর্থেড। 2 পোল আর্থ করলে, না রেজিস্টারে, না উইথ ওয়ান পোল, না থ্রু কন্ডাক্টর, ক্যাপাসিটার কিভাবে ডিসচার্জ হবে? তাড়াতাড়ি বলো, বড্ড দেরি করে ফেলছো কিন্তু। ওহো, আমিও স্লো হয়ে গেছি তোমাদের মতো। রেজিস্টারের মাধ্যমে, রেজিস্টার দ্বারা, ঠিক আছে, ডিসচার্জ হয়ে যাবে। ডিসচার্জ থ্রু দ্য ক্যাপাসিটার। What will be the current carrying capacity of copper wire whose diameter is twice that of other copper? এই কোশ্চেনটা অ্যান্সার করো ভালো করে। বলছে হোয়াট উইল বি দ্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, কপার ওয়্যার, কপার ওয়্যারের কারেন্ট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কি হবে, যার ডায়ামিটার দ্বিগুণ হয়ে যাচ্ছে অন্য কপার ওয়্যারের ক্ষেত্রে। 17 কি হবে? 17 হবে। হচ্ছে কত? 4 টাইমস। 4 টাইমস কেন হবে? এখানে অ্যাকচুয়ালি D2 হচ্ছে 2D1 করে দিয়েছে, তাই না? D2 2D1 হয়ে গেছে। তাই যদি হয়, আমরা জানি, যদি বের করে, আমরা যদি জেনে রাখো, I1 হচ্ছে 2D² বাই হচ্ছে, না দাঁড়াও, এটা আমি লিখবো না, এটা তার আগে লিখবো হচ্ছে D2D² বাই D1D²। তাহলে এবার আমি যদি D2 লিখি, D2 তো লিখি, তাহলে 2D1 এর হোল স্কোয়ার বাই হচ্ছে D1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 4D1 হোল স্কোয়ার বাই হচ্ছে D1 হোল স্কোয়ার, এটা কেটে গেল, এটা হচ্ছে 4। তাহলে অ্যাকচুয়ালি 4 যদি হয়, তাহলে I2 হচ্ছে 4I1, ঠিক আছে। 4 টাইমস। আরও অন্যভাবেও তুমি করতে পারবে, আমি একটু সহজ করে দিলাম এরকমভাবে, তাও অনেকে বুঝতে নাও পারতে পারো। হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ পিওর রেজিস্টিভ? পিওর রেজিস্টিভ বোঝো। পিওর রেজিস্টিভ সার্কিটের পাওয়ার কি হবে? লেখো ইউনিটি, একক মানে হবে। পাওয়ার ফ্যাক্টর ক্ষেত্রে তোমরা জানো, পাওয়ার ফ্যাক্টর পিওর রেজিস্টিভ সার্কিট ইউনিটি হয়।
ঠিক আছে, ঠিক আছে, মানে জিরো লিডিং এটা, কারণ সার্কিট ক্যাপাসিটি, পিওর ক্যাপাসিটিভ সার্কিট ইজ জিরো লিডিং, কোনো লিডিং নেই, জিরো লিডিং, ঠিক আছে, ইউনিটি হবে। লেখো পিওর ক্যাপা পিওর ক্যাপাসিটি, ক্যাপাসি ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ, CITIV, পিওর ক্যাপাসিটিভ সার্কিট ইজ জিরো লিডিং। ঠিক আছে, কোনটা বুঝতে পারলে না? 17 দেখো, 17 হচ্ছে এই যে ডায়ামিটার ছিল, ডায়ামিটার D2, মানে এই আদার ডায়ামিটার যেটা ছিল কপার, সেটা মনে করো D2, সেই D2টা ডবল হয়ে গেল D1, D1টাকে ডবল করে দিল। ঠিক আছে সন্দীপ মণ্ডল, আর এইটা মাথায় রেখে দেবে, এই ফর্মুলায় বসিয়ে দেবে। এটা ফর্মুলাটা কিভাবে আসলো সেটা যদি তুমি জানতে চাও, তাহলে তোমাকে আমাকে করতে হবে। এই যে এই ফর্মুলাটা আমি কিভাবে পেলাম, এইটা কিভাবে পেলাম, দেখো ওটা কিভাবে পেলাম যদি জানতে চাও তাহলে দেখো আমার কাছে ওটা কিভাবে পেলাম। এই যে এইটা সমান সমান এটা কিভাবে পেলাম, তোমাদের এটা অনেকেরই কোশ্চেন আছে। তো ওইটা করতে গেলে আমি ছোট ছোট করে এখানে একটু করে দিচ্ছি। দেখো এই I = V/R তোমরা জানো, তাহলে I যদি জানো তাহলে ভি ইন্টু এ বাই হচ্ছে রো এল, এটা তুমি লিখতে পারবে। তার মানে কি রো ইকুয়াল টু সরি R = রো এল বাই এ, এইটা একটা ফর্মুলা। এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম এই আর এর জায়গায়, আমি এটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা বসালাম। দেখো খেয়াল করে যদি বসাই এখানে, তাহলে I = আমরা লিখতে পারবো ভি ইন্টু π/4 D² বাই হচ্ছে রো এল। ঠিক আছে, এখানে I ভ্যারিজিয়াস D², তাই I2 বাই হচ্ছে I1 ইকুয়াল টু হচ্ছে D2 D² বাই D1 D²। পাওয়ার ফ্যাক্টর আমি একাধিকবার বলেছি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে অ্যাকচুয়ালি মানে যে ডিসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কিন্তু কখনোই হয় না। ঠিক আছে, এসি সার্কিটে হয় যে cos⁴R/Z। এখন আর কি, মানে যদি পাওয়ার ফ্যাক্টর যদি বলি R/Z, আর হচ্ছে দেখো রেজিস্ট্যান্স, আর জেড মানে কি, জেডের সঙ্গে শুধু রেজিস্ট্যান্স থাকছে না, সেখানে থাকছে ক্যাপাসিট্যান্স, থাকছে রিয়াক্ট্যান্স, থাকছে মানে RLC, সেই সবগুলো থাকছে, তোমরা জানো এগুলো। তাই R/Z ওই জন্য ওকে মানে বলা হচ্ছে ওটা। তা তোমাদের যদি মনে হয় আমি খুব সামনেই আমি এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে ক্লাস করাবো, তখন আমি আরও ডিটেলস তোমাদেরকে করাতে পারবো। কিন্তু যেহেতু আমি কোশ্চেন অ্যান্সার সলভ করাচ্ছি, আবার ওর মধ্যে ঢুকে গেলে মানে প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে আপাতত আমি এই যে জিনিসগুলো তোমরা একবার নিজেরা মানে ভিডিওটাকে পজ করে একবার দেখে বুঝে নেবে ভালো করে, তাহলে আমি একটু বেশি সামনের দিকে যেতে পারি। না হলে আমাকে আটকে থাকতে হবে এই জায়গাগুলোতে। একটু তাড়াতাড়ি বলো। হুম, এই তাই স্লো হয়ে গেছে অনেক। ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স বাল্ব ইট ড্র 0.1 A ফ্রম 9 ভোল্ট ব্যাটারি, মানে এটা সার্কিটে 9 ভোল্ট ব্যাটারি রয়েছে। ঠিক আছে, সেখানে কারেন্ট ড্র হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, তাহলে সেখানে রেজিস্ট্যান্স কত? এই কোশ্চেনটা সবাই পারবে তো? 19 নম্বর কোশ্চেন বলো। দেখো ভি ইকুয়াল টু কত, 9 ভোল্ট আছে, দেখো দেওয়া আছে 9 ভোল্ট। তাহলে I = কি হতো, 0.1 অ্যাম্পিয়ার। R = কত ইয়ে, তাহলে R = V/I, তার মানে হচ্ছে 9/0.1। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এখানে 0 নাও, এটা উঠিয়ে দাও, তার মানে কাটাকুটি করলে R = হচ্ছে 90 ওহম। তাহলে 90 ওহম অ্যান্সার হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমরা যেভাবে এই যে এগুলো করছি, তো এগুলো পুরোপুরি ডিপ্লোমা, বিটেক এবং ITI সবার জন্যই কিন্তু সমানভাবে ইম্পর্ট্যান্ট, তোমরা ভেবো না। আর তার সাথে সাথে সায়েন্সের মধ্যেও এগুলো কাজে লেগে যাবে তোমার। তাই এই চ্যাপ্টারগুলোকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট হিসেবে তোমরা করো, বুঝলে প্রিয় স্টুডেন্টস? তাহলে চলো আমরা পরেরটায় চলে যাচ্ছি, দেরি করে কি লাভ আমাদের। এ কয়েল কনসিস্ট 1000 টান, টান মানে এন, এন মানে 1000, 1000 টান, এটা প্রথমে লিখে দিলাম। কপার ওয়্যার হ্যাভিং ক্রস সেকশনাল এরিয়া, মানে এ যেটাকে ক্রস সেকশনাল এরিয়া, তাই তো ক্রস সেকশনাল এরিয়াটাকে আমরা এ বলি,
তাহলে এ কত হচ্ছে 1.6 মিলিমিটার স্কোয়ার। মিলিমিটার স্কোয়ারকে যদি মিটারে নিয়ে যায় তাহলে 1.6 ইন্টু 10⁻⁻6 মিটার। তাহলে এই পর্যন্ত আমরা লিখতে পারি। দেখো কোথাও বুঝতে না পারলে আমায় বলবে। একটা কয়েলে 1000 টার্ন আছে, ঠিক আছে, কপার ওয়্যারে। সেখানে ক্রস সেকশনাল এরিয়া মানে এটা কত আছে, এত মিটার স্কোয়ার। মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, তো তার জন্য মিটার স্কোয়ার। লেন্থ অফ দ্য কয়েলের লেন্থ কত? কয়েলের লেন্থ বলছে 1000 মিটার কয়েলের লেন্থ, ঠিক আছে। রেজিস্টিভিটি কপার, রেজিস্টিভিটি মানে কি? রেজিস্টিভিটি তোমার মানে রো, কত আছে? রো আছে 0.02 মাইক্রো ওহম। তো মাইক্রো ওহমকে মাইক্রো ওহম মিটারকে আমরা কি করতে পারি? মাইক্রো মিটারটাকে 0.02 ইন্টু 10⁻⁻6 ওহম মিটার করতে পারি। দেখো তো এইটুকু তোমরা এইটুকু বুঝতে পেরেছি কিনা আগে দেখো, বাকিটা তোমরা পরে বুঝবে। এইটুকু বুঝতে পেরেছো কিনা দেখো 20 নম্বরের। আচ্ছা, এটুকু হয়ে গেল তোমার। এবার এখানে তো তুমি বুঝে গেছো। তাহলে টার্ন পেয়েছো, পেয়ে গেছো তুমি, রো পেয়ে গেলে। তাহলে ফর্মুলা R= হচ্ছে রো এল বাই এ। এবার মান বসিয়ে দাও, আমাকে আর করতে হবে কিনা আমার জানা নেই। ইন্টু 10⁻⁻6 ইন্টু হচ্ছে 10⁻6 বাই হচ্ছে কত? 1.6 ইন্টু 10⁻⁻6। এই ক্যালকুলেশনে কাটা হয়ে গেলে কত হচ্ছে? তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নাও। তাহলে 10⁻6টা উপরে তুলে দাও। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? এটা কেটে যায় দুটো, তাহলে থাকছে, ওহো, কত নম্বর যেন? 20 না? 20। 20তে ঠিক আছে। ও, তাহলে আচ্ছা ঠিক আছে, এটা কাটাকাটি করো। কাটাকাটি করলে কত আসছে? এটা তোমার এটা কেটে যাচ্ছে, সে মতো থাকছে কত? তাহলে 0.02 ইন্টু 10⁻6 বাই হচ্ছে 1.6। তাহলে এটা ক্যালকুলেশন, শূন্য যদি ওখানে একটা নিয়ে নাও তাহলে থাকবে হচ্ছে 0.0125 ইন্টু 10⁻6 কত হচ্ছে? 12 পয়েন্ট। তোমাদের কত হচ্ছে? ক্যালকুলেশনটা তোমরা একবার করে নিও, ঠিক আছে। সবাই সি অ্যান্সার করে দিয়েছে, ঠিক আছে। আমি তোমাদের দেখে দেখে লিখে দিয়েছি, পরেরটা চলে যাচ্ছি। 1 মেগা ওহম রেজিস্টার ইজ কানেক্টেড ইন প্যারালাল টু 1 কিলো ওহম রেজিস্টার। রিজাল্ট্যান্ট ভ্যালু, এটা করো তোমরা। এটা করো 21 নাম্বার। তাড়াতাড়ি করতে হবে তো, দেরি করলে চলবে না। দেখো এটা তো খুব সহজ জিনিস, তুমি তো পারবে এটা। হ্যাঁ, R1 সমান সমান কত? 1 মেগা ওহম মানে হচ্ছে 1000 কিলো ওহম, ঠিক আছে। আর R2 সমান সমান হচ্ছে 1 কিলো ওহম, ঠিক আছে। তাহলে আমরা জানি R1 ইন্টু R2 হচ্ছে R1 প্লাস R2, এই তো জানি আমরা। তাহলে করলে কত হবে? 1000 ইন্টু 1 বাই হচ্ছে 1000 প্লাস 1। তাহলে 1000 বাই হচ্ছে 1001, এটা ভাগ করলে মোটামুটি 0.999
কিলো ওহম হবে। তা এইটা কার কাছাকাছি হবে? নিয়ার টু, কত অ্যান্সার হবে? নিয়ার টু 1 কিলো ওহম নাকি? হুম, ঠিক আছে। আচ্ছা, পরেরটা চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কেবিল স্পেসিফাই? কেবিলের স্পেসিফিকেশনে কাজে লাগে না। এটা তো ভোল্টেজ রেটিং, এটা লাগে। নাম্বার অফ স্ট্যান্ড, এটা লাগে না। কেবিলে বলে কত ভোল্টেজ আমরা চাই, কন্ডাক্টর মেটেরিয়াল কেমন, ডাইইলেকট্রিক লস, এগুলো লাগে, কিন্তু এটা লাগে না। তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এ ক্যাপাসিট্যান্স 50 মাইক্রোওহম ফ্যারাড, ঠিক আছে। চার্জ পোটেনশিয়াল ডিফারেন্স মানে পিডি, পিডি হচ্ছে 200 ভোল্ট। ফাইন্ড দ্য এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটার। খুব সহজ কোশ্চেন, এটা করে ফেলো। সি ইকুয়াল টু কত বলছে? 50 মাইক্রো ফ্যারাড। আর মানে হচ্ছে হচ্ছে 50 × 10⁻⁻6 ফ্যারাড হবে, ঠিক আছে। আর কি আছে? ভি ইকুয়াল টু 200 ভোল্টস। তা ভি যদি 200 ভোল্ট হয়, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করতে পারি কি, আর এনার্জি, এবার হচ্ছে এনার্জি, এনার্জি ই ইকুয়াল টু চেয়েছে। তাহলে এনার্জি ইকুয়াল টু আমাদের ফর্মুলা জানি, ই ইকুয়াল টু হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, সি ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি ইন্টু কত? সি হচ্ছে 50 × 10⁻⁻6। ভি কত? ভি তো হচ্ছে 200 টু দি পাওয়ার স্কোয়ার। কত অ্যান্সার হয়েছে তোমাদের? 200 তোমাদের তো আগে আগে হয়ে যাচ্ছে, আমার আগে আগে তোমাদের হয়ে যাচ্ছে। কত হয়েছে? উম, 1 জুল হয়েছে। তাহলে 1 জুল আমি লিখে দিলাম, আমি আর করলাম না কিন্তু। পরেরটা, ইন অ্যান ওপেন সার্কিট, ওপেন সার্কিটের ক্ষেত্রে কোনটা ঠিক আছে বলো? ওপেন সার্কিটের ক্ষেত্রে ওপেন সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ইনফিনিটি, কারেন্ট ইজ জিরো। এই ঠিক করে বলতে হবে, কারণ ওপেন সার্কিট যখন হবে তখন তার রেজিস্ট্যান্স অসীম রেজিস্ট্যান্স হয়ে যায় না। ঠিক আছে, বুঝতে পারছিস না? কারণ হচ্ছে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কারেন্ট। সো ইফ কারেন্ট বিকাম জিরো, তাহলে রেজিস্ট্যান্স তাহলে কি হবে? তাহলে আর হচ্ছে অসীম হবে, আর হচ্ছে অসীম মানে ইনফিনিটি হবে। ঠিক আছে, পরেরটা, এত অ্যাম্পিয়ার ইজ দ্য সেম, কত অ্যাম্পিয়ার? এত অ্যাম্পিয়ার সমান সমান কত মাইক্রো অ্যাম্পিয়ার? কত মাইক্রো অ্যাম্পিয়ার? ডি অ্যান্সার, 25 ডি, 25 ডি, এটা মনে রাখবে। আচ্ছা, এবার পরের একটা কোশ্চেন লেখো তো। হ্যাঁ, আমি একটা কোশ্চেন অ্যান্সার দিছি, লেখো তো। দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য, অন্য একটা কোশ্চেন, অফ দ্য ক্যাপাসিটার ইজ ডাইরেক্টলি
প্রপোর্শনাল টু দা কি, টু দা হচ্ছে এতে লিখবে হচ্ছে মেটেরিয়াল অফ দ্য প্লেট, বিতে হচ্ছে এরিয়া, সিতে হচ্ছে ভোল্টেজ, আর ডিতে হচ্ছে পোলারিটি। কোনটা অ্যান্সার হবে? এটা একটা এক্সট্রা কোশ্চেন, বলো। এরিয়া, ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে এরিয়ার সঙ্গে, ঠিক আছে। ওই যে আমি আমি করেছিলাম না, মনে আছে তোমাদের? সি ইকুয়াল টু হচ্ছে কে ই জিরো ই সামেশ, ও ই আর এ বাই ডি, এ সি ভ্যারিজিয়াস এ, বুঝেছো তো? এরকম ব্যাপার, আমি এটা করে রাখলাম। পরেরটা দেখো, ইফ ফোর, চারটে মানে চারটে 10 মাইক্রো ফ্যারাড রেজিস্টার কানেক্টেড প্যারালাল, প্যারালাল থাকলে কি হয়, মানে 10 মাইক্রো ফ্যারাড প্লাস 10 মাইক্রো ফ্যারাড প্লাস 10 মাইক্রো ফ্যারাড মানে যোগ হয়ে যাবে, প্লাস 10 মাইক্রো ফ্যারাড যোগ করলে 40 মাইক্রো ফ্যারাড অ্যান্সার হবে। ঠিক আছে, হয়েছে। পরেরটায়, the current flowing through the circuit with the 6 volt source and 6 kilowatt kilo ohm resistance, কারেন্ট কত বের করতে হবে, কার মধ্যে না ভোল্টেজ হচ্ছে এত আছে আর রেজিস্ট্যান্স এত, রেজিস্ট্যান্স হচ্ছে কত দেখো 6 কিলো ওহম আর ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট। বোঝা গেছে? এবার তাহলে ভি ইকুয়াল টু আই আর তোমরা জানো, আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, তোমরা নিশ্চয়ই পারবে, আমি এটা আর করাচ্ছি না, ঠিক আছে। করাতে হলে বলো, পারবে না পারবে না? কত অ্যান্সার হয়েছে? হয়েছে সবার 27। 27 এ অ্যান্সার, তাই তো? সবাই এ বলছো, 27, ভেরি গুড। 27 এ, 27 এ কেন হচ্ছে, ভি ইকুয়াল টু আই আর যদি হয় তাহলে আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর বললাম তো, তাহলে 60 বাই হচ্ছে 6 × 10⁻³ 10⁻³ যদি হয় 6 × 10⁻³ ওটাকে পরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 6 × 10⁻³ বাই হচ্ছে 6, তাহলে হচ্ছে 10 × 10⁻³ তার মানে হচ্ছে 10 × 1000, মানে নিচে হচ্ছে ভাগ 1000 হবে, তার মানে মিলি অ্যাম্পিয়ার। 28, হোয়েন কনভার্টিং এত অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার টু মাইক্রো অ্যাম্পিয়ার্স, মিলি অ্যাম্পিয়ার টু মাইক্রো অ্যাম্পিয়ার, রেজাল্ট কত হবে? 27টা কি বুঝলে না? আমি তো বুঝলাম না ব্যাপারটা। কিলো ওহম মানে কি, কিলো ওহমটা কি? 27টা আমি আরেকবার ভালো করে করি। এই 6 কিলো ওহম মানে তোমার 6 × 10⁻³ মানে 10⁻³ এইটা ওহম, তাই এইটা ভি ইকুয়াল টু আই আর, জাস্ট এইটাকে ভাগ করে দাও। তুমি যদি না পারো তাহলে আমি বলছি 60/6 দিয়ে এটা ভাগ করে দাও, ভাগ করলে তোমার অ্যান্সার চলে আসবে এরকম ভাবে। ঠিক আছে, আর কি বলবো, কিছু বলার নেই আমার। হ্যাঁ, হোয়েন কনভার্টিং এত, এটা কি অ্যান্সার হবে? দেখো, 1 মিলি অ্যাম্পিয়ার সমান সমান হচ্ছে 1000 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার এবার সম্পর্কটা বুঝেছো তো? এবার করে ফেলো, এবার জিরো, এবার ওটাতে গুণ করে করে ফেলো তাহলে। আমাকে আর করতে হবে? দেখো, সবাই বলছো বি অ্যান্সার, নিজেরা করো, আমি বলে দিলাম তোমাকে সম্পর্কটা। 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার কানেক্টেড ইন সিরিজ, তাহলে অ্যান্সার এটাও তো এরকম ভাবে আমি করালাম, তাহলে নিশ্চয়ই কত হবে, 8 হবে, যোগ হয়ে যাবে।
তোমরা জানো ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স মানে ক্যাপাসিটর আর হচ্ছে রেজিস্ট্যান্স, এই দুটো তোমরা সবাই জানো। ক্যাপাসিট্যান্সের সিরিজে থাকলে কি হয়? সিরিজে থাকলে ভাগ হয়, ভাগ মানে 1/, আর রেজিস্ট্যান্স হচ্ছে যোগ হয় 1+। আমি যেরকম R1 R2 যদি সিরিজে থাকে তাহলে যোগ হয়ে যাবে, আর প্যারালালে থাকলে 1/1/R1 1/R2 এরকম হতো, তাই তো? আর উল্টোটা তোমরা নিশ্চয়ই জানো এটা। আমি বেশি বলে ফেলছি না তো? বেশি বলে ফেললে তোরা বলিস, কিন্তু আমি একটু স্পিডে যাওয়ার চেষ্টা করছি বাবু। হচ্ছে সবার? পরেরটা ভ্যারিয়েবল রেজিস্টার আর কি, তাড়াতাড়ি করে চলো। ভ্যারিয়েবল রেজিস্টার, দেখো দ্য রেজিস্ট্যান্স ডাজ নট ডিপেন্ড, রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে না? লেন্থের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার ডিপেন্ড করে, রেডিয়াস মানে R=ρ L/A। দেখো এল এর উপর ডিপেন্ড করে, এরিয়ার উপরে ডিপেন্ড করে মানে πr² মানে এরিয়া ডিফেন্স করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এটার উপরে ডিপেন্ড করে না। তাই দিস ইজ দ্য রাইট অ্যান্সার হচ্ছে এ, 31-এ। ক্যাপাসিটার কনসিস্ট টু কি? A capacitor consists two separated by an insulator. This is the right answer. দাঁড়া, সরি, ক্যাপাসিটার কনসিস্ট অফ টু বাই অ্যান, হ্যাঁ এই যে এটা অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি। মানে ক্যাপাসিটার আর কিছু না, দুটো কন্ডাক্টরের মাঝখানে কি একটা ইনসুলেটর থাকবে, সেটা হচ্ছে ক্যাপাসিটার। ঠিক আছে, তাহলে এটা আমরা একবার জেনে নিই। 1 ফ্যারাড সমান সমান, ফ্যারাড সমান সমান কি? বারবার লিখছি মানে মুখস্থ করার জন্য, কুলম্ব পার ভোল্ট লেখো সম্পর্কটা। ঠিক আছে, পিওর ওয়াটার ইজ ইলেকট্রিক্যালি কি? পিওর ওয়াটার কি বলো? ইলেকট্রিক্যালি কি? এটা উত্তর দাও, 33। আইপ্যাডের চার্জ কমে যাচ্ছে। ব্যাড কন্ডাক্টর, ব্যাড কন্ডাক্টর যদি কোনো লবণ মেশালেও তো হতো, কিন্তু লবণ তো ওখানে মেশায়নি, ব্যাড কন্ডাক্টর তাই। ঠিক আছে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 10 মাইক্রো ক্যাপাসিটি টু চার্জ ইট 10 মিলি ক্যাপাসিটার, বলো।
আমি জানি এখানে অনেকের বুঝতে অসুবিধে হচ্ছে, কিন্তু তারা এইটাকে না আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবে, হয়ে যাবে। কারণ এখানে অনেকের খুব বুঝদার ছেলে মেয়ে আছে, অনেকে খুব কম পারে এমনও রয়েছে। তার জন্য আমার খারাপ লাগছে যে আমি খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। অনেকে বুঝতে পারছে না, স্যারকে খারাপ বলছে। কিন্তু দেখো বাবু, যেহেতু আমি মানে কোশ্চেন পেপার সলভ করাচ্ছি, তো তার জন্য আমি খুব স্লো করলে অসুবিধে আছে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা একটা কাজ করবে, প্রত্যেকটা কোশ্চেন থামিয়ে, যারা পারবে না তারা থামিয়ে এর সোর্সটা খোঁজার চেষ্টা করবে। দরকার হলে টেক্সট বুক খুলবে, খুলে কি হয়েছে ব্যাপারটা জানবে, না হলে হবে না। ঠিক আছে? তো এটা মাথায় থাকে জানো। কিউ ইকুয়াল টু সিভি তোমরা ফর্মুলা জানো। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি, কিউ বাই সি। তাহলে হচ্ছে কিউ 10 ইন্টু কি মাইক্রো রয়েছে, তো মাইক্রো মানে 10⁻³ -3। ঠিক আছে, বাই কত, সি হচ্ছে 10⁻³ ইন্টু 10⁶। তাহলে ক্যালকুলেশন করতে গেলে কত হবে? এটা এটা তোমরা জানো তো, এটা এখানে পজিটিভ, এখানে যে এই 10 3 10 - 6, এটা যদি কাটাকুটি করো, এখানে উপরে কিন্তু 10⁻, হয়ে যাবে। কেন? এগুলো তো সব জানি, এই ক্যালকুলেশনগুলো তো শেখানোর দরকার নেই আশা করছি। ঠিক আছে, তাহলে এইখানে গেলে কি হবে? তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল হচ্ছে 10 10 ইন্টু 10 × 10⁻³ বাই হচ্ছে 10। তাহলে কেটে গেলে 10⁻³ হয়ে গেল। যদি হয় তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে 1000 ভোল্ট। তার মানে 1 কিলো ভোল্ট। 1 কিলো ভোল্ট আছে, যে বি আছে। তোমরা সবাই পেরে যাচ্ছ, মানে আমি বাদ দিয়ে সবাই পারছে আর কি। 35। ভি হচ্ছে এখানে 20 ভোল্ট। মানে বুঝেছো, কত ভোল্ট সোর্স কানেক্টেড অ্যাক্রস এত রেজিস্টার, হাউ মাস এনার্জি ইজ ডিসিপেটেড ইন 3 মিনিট। 3 মিনিটে কি পরিমাণ এনার্জি হবে আর কি। তাহলে আর সমান সমান কত, 20 ওহম। টি ইকুয়াল টু হচ্ছে 3 মিনিট। 3 মিনিটকে আওয়ারে নিয়ে যাব, তার মানে 1/20 হয়। ঠিক আছে, 1/20। তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু হচ্ছে ভি² টি ইন্টু আর। তার মানে এবার দাঁড়াচ্ছে 20 × 20 বাই হচ্ছে কত, 20 × 1/20। কাটাকুটি করো, দেখো 1 ওয়াট আওয়ার হয়ে যাচ্ছে। তার মানে এইচ ইকুয়াল টু 1 ওয়াট। এইচ ইকুয়াল টু 1 ওয়াট আওয়ার। দেখো বুঝতে পারছো কিনা? তোমরা তো খুব ভালো পারছো, আমার খুব ভালো লাগছে তোমাদেরকে। এ ভোল্টেজ 100 ভোল্ট ইজ অ্যাপ্লাইড টু এ সার্কিট রেজিস্ট্যান্স 10 ওহম। দ্য পাওয়ার ডিসিপেটেড বাই দ্য রেজিস্ট্যান্স উইল বি। বলো। ভোল্ট হচ্ছে 100 ভোল্ট, আর ইকুয়াল টু হচ্ছে 10 ওহম। পাওয়ার ডিসিপেটেড ভি²/আর ফর্মুলা করে নাও, অঙ্ক হয়ে যাবে। ভি²/আর করে নিলে তো অঙ্ক হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 100/100² হবে তো, সবার হয়ে গেছে তো আশা করছি। আমি আর করাচ্ছি না, এত সহজ অঙ্ক করাতে আমার নিজের খারাপ লাগছে। 1000 ওয়াট অ্যান্সার হয়ে যাবে শায়দ। ঠিক আছে, 1000 ওয়াট। পরেরটা চলে যাচ্ছি আমি। 37 নম্বর কোশ্চেনটা কি আছে স্যার? উইথ ইনক্রিজ টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স কপার। তাপমাত্রা বাড়লে টেম্পারেচারও তো বাড়বে বাবু, এ আবার কোশ্চেন নাকি? এটা তো কোশ্চেন নাকি? তোমরা জানো যে ধাতব বস্তু মানে তোমার মানে কন্ডাক্টরের ক্ষেত্রে তাপ তাপ বাড়লে রেজিস্ট্যান্সও বাড়বে। আর হচ্ছে উল্টোটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তাপ বাড়লে রেজিস্ট্যান্স কমতে থাকবে, বা রেজিস্ট্যান্স কমলে তাপ বাড়তে থাকবে। ঠিক আছে, বুঝেছো? খুব ভালো কোশ্চেন এটা, এরকম পরীক্ষা আসে কোশ্চেন।
দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু এ রেজিস্ট্যান্স ডিপেন্ড অন, কিসের উপর ডিপেন্ড করে? এটা সার্কিটের কারেন্ট ফ্লো করতে গেলে তাড়াতাড়ি বলবে। দেখো অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যান্ড ওহমিক ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স, কেন তোমরা জানো ভি বাই আই ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে ভি বাই আই ইকুয়াল টু হচ্ছে আর, তাহলে ভি ইকুয়াল টু আই আর, এই হচ্ছে ব্যাপারটা তোমরা জানো। তারপরে কোশ্চেন চলে যাচ্ছি 39, 60 ওয়াট এবং 40 ওয়াট ল্যাম্পস আর দ্য সেম ভোল্টেজ রেটিং, দ্য রেজিস্ট্যান্স অফ 40 ওয়াট ল্যাম্প ইজ। এটা তো সবাই পারবে, মানে যার ওয়াট বেশি সে কি, আমি তো শিখিয়েছি খুব ভালো করে এগুলো, কি হবে হায়ার দেন 60 ওয়াট ল্যাম্প, মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স মানে তোমরা জানো যার ওয়াট বেশি থাকবে তার রেজিস্ট্যান্স কম থাকবে, তার যার ওয়াট কম তার রেজিস্ট্যান্স বেশি থাকবে। আর ভালো বাংলা তোমরা নিশ্চয়ই বুঝেছো। আমি আরেকবার তোমাদেরকে বলি, রেজিস্ট্যান্স ব্যাপারটা হচ্ছে থাকলে লাইটটা কম জ্বলবে, তো ওয়াট কম পাওয়া যাবে। তো তোমরা এগুলো তো জানো যে ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে, বা ডব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এরকম এইসব ফর্মুলা অনুযায়ী তুমি করে নিতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝেছো ব্যাপারটা। এখানে দেখো ব্যস্তানুপাতিক সব, ওয়াট যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমবে, আর রেজিস্ট্যান্স বাড়লে এই যে ওয়াটের সঙ্গে কি 1 বাই রেডিয়াস হচ্ছে 1 বাই আর, ব্যাপারটা বুঝেছো। এগুলো সব সিম্পলি বোঝার চেষ্টা করবে, তোমাদের খুব ভালো পারবে তাহলে দেখবে। অল দ্য ভোল্টেজ ড্রপ all the voltage drop source voltage added together is a series circuit is equal to, বলো বলতে পারবে বাবু কেউ? জিরো হবে। ভোল্টেজ ড্রপ দ্য সোর্স ভোল্টেজ অ্যাডেড টুগেদার ইন এ সিরিজ সার্কিট ইজ ইকুয়াল, all the voltage drop and source of voltage added in a series circuit is equal to কত? জিরো। কেন জিরো হবে প্রমাণ করে দেওয়া লাগবে নাকি? 40, দেখো বাবু একটা ভোল্টেজ মনে করো যদি থাকে তোমার ভি ইকুয়াল টু হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, ঠিক আছে, তাহলে V1 মাইনাস কি হবে V1 মাইনাস all the voltage drop source voltage together in series circuit is equal to 0, তাহলে কি হবে মাইনাস V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, এইরকম আর কি, ঠিক আছে। দেখো আচ্ছা, when a low resistance is connected parallel the high resistance combined resistance is, যখন একটা লো রেজিস্ট্যান্স প্যারালাল আছে কোনো হাই রেজিস্ট্যান্সের সাথে, দ্য কম্বাইন্ড রেজিস্ট্যান্স ইজ কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো 41 নম্বরটা দেখো, খুব সহজই আছে, কঠিন কিছু নেই এখানে। দুটো রেজিস্ট্যান্স মানে বি দাগটা অ্যান্সার হবে অলওয়েজ লেস দ্যান দ্য লো রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স থেকে কম হবে, কারণ লো রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড প্যারালাল, প্যারালাল মানে কি রেজিস্ট্যান্স প্যারালাল মানে 1 বাই থাকে, তো 1 বাই আর তার জন্য সবসময় কম হবে, ঠিক আছে। এটা আমি আর বোঝাচ্ছি না। পাওয়ার টেকেন বাই রেজিস্ট্যান্স 20 ওহম, ঠিক আছে, উইথ এ ফ্লো অফ এত, তাহলে কি হবে? এর ফর্মুলাটা নিশ্চয়ই জানো, 42-এর ফর্মুলা কি? পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাহলে আই স্কোয়ার মানে 10⁻² ইন্টু 20, তার মানে কত 2000, 2000 কি স্যার, এটা 2000 ওয়াট, তার মানে 2 কিলোওয়াট অ্যান্সার হবে, ঠিক আছে, 2 কিলোওয়াট অ্যান্সার। তাড়াতাড়ি করো। দি ইলেকট্রিক্যাল পাওয়ার কনভার্টেড ইন্টু হিট অ্যান অল্টারনেটিভ কারেন্ট ফ্লোজ থ্রু অ্যান ওহমিক রেজিস্ট্যান্স, তাড়াতাড়ি 43। True power, the electrical power converted into heat when an alternating current flows through an ohmic resistance, ohmic এখানে ohmic resistance এর কথা যেহেতু আছে সেটা হচ্ছে ট্রু পাওয়ার হবে।
ট্রু পাওয়ার এই কারণে হবে, ঠিক আছে। ওকে, তাহলে যদি আমি বলি অ্যাপারের মানে ট্রু পাওয়ার কি, ট্রু ট্রু পাওয়ার ট্রু পাওয়ার ট্রু পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছে ভি আই কজ ফাই, ঠিক আছে। এটা যদি তুমি লেখো, ঠিক আছে। আর রিয়াক্টিভ পাওয়ার কিউ ইকুয়াল টু যদি লেখো রিয়াক্টিভ পাওয়ার ভি আই সাইন থিটা। এগুলো তোমাদের আরেকবার পড়ানো দরকার, যেটাকে ভিএআর বলে, ঠিক আছে। হুম, এটা অনেকে হয়তো বুঝতে পারলে কিনা জানি না। চেঞ্জ, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। চেঞ্জ ইন রেজিস্ট্যান্স পার ওহম পার ডিগ্রি সেন্টিগ্রেড ইজ কল্ড, প্রত্যেক ওহম ডিগ্রিতে, ওহম পার ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, রেজিস্ট্যান্স, তাকে আমরা কি বলছি? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। পার ডিগ্রি কথাটা রয়েছে, দেখেছো, পার ডিগ্রি। তাহলে এটা কি, আর টি ইকুয়াল টু হচ্ছে আর জিরো, থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে 1 + আলফা টি মাইনাস টি জিরো, এই যে ফর্মুলা, এটা আর টি, ঠিক আছে। মানে নিশ্চয়ই জানো সবগুলো। দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ সাবস্টেন্স ডিপেন্ড অপন, স্পেসিফিক রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? বলো, ফর্মুলা এটা তাহলে ডিপেন্ডস করে কিসের, বলো। ইটস কাইন্ড অফ মেটেরিয়াল। রেজিস্ট্যান্স এত ভোল্ট এত ওয়াট ল্যাম্প উইল বি ড্যাশ ওহম। আচ্ছা, খুব খিদে পেয়ে গেছে, ঠিক আছে। আমি শর্টলি আবার আবার আসছি, আমি মানে আবার দু একদিনের মধ্যে আবার পড়াচ্ছি আমি, ঠিক আছে। আজকে এখানেই রাখছি, ঠিক আছে। খুব খিদে পেয়ে গেছে, হ্যাঁ, এই জন্য আমি আর কন্টিনিউ করছি না। এরপর যখন পড়াবো ধোয়া ধোয়া করে দেবো, একদম টাইম জ্ঞান রাখবে না। আমি যখন পড়াবো কন্টিনিউয়াস পড়াবো, ঠিক আছে। তো আপাতত এখানে রাখছি। আমার, আমি তবুও বলছি যে এই যে ক্লাসটা হলো, অনেকে ভালো বুঝতে পারেনি, কিছু কিছু জায়গায় তারা আটকেছে। কারণ যার পারফর্ম খারাপ আছে তারা আটকেছে, তাকে আমি বলছি পজ করে করে দেখে ওই একদম ইসে চলে যাবে, টেক্সট বুকে চলে যাবে, দরকার হলে গিয়ে সেখান থেকে বুঝবে সেই জায়গাটা। এটা তো আমি ইলেকট্রনিক মেকানিকই করাচ্ছি, এটা কি দেখো, ইলেকট্রনিক মেকানিক ইলেকট্রিক্যাল করাচ্ছি, বেসিক তোমরা দেখো আগে। আমরা নোটস মেটেরিয়াল লেখানো পড়ানো দিয়ে কমপ্লিট অলরেডি, কি বলবো, ঠিক আছে। আমি আরেকবার বলি, দেখো তোমাদের অনেকে কিন্তু ভালো পারফর্ম করতে পারোনি তোমরা,
মানে আজকে আমার সাথে বুঝতে পারোনি হয়তো, কিন্তু তোমরা জানো যে এই টাইপের কোশ্চেন হবে, আমি সেরকম কোশ্চেন তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য। আর আমার উদ্দেশ্য হচ্ছে মহৎ, কারণ আমি যেখানে যেমন দরকার সেখানে তেমনটা করাবো। এটা বেসিক চ্যাপ্টার, এখানে কি আর পড়াবো আমি, ওই সম্পর্ক কত আর পড়াবো যে ভি ইকুয়াল টু আই আর হয়, এখানে ভি অমুক, তা আমি ওই জন্য আর এই বেসিকটা পড়াচ্ছি না। বেসিক আমার আগে পড়ানো আছে, সেই তোমরা সেটা দেখেছো। তাই আমি এই যে কোশ্চেন নিয়ে চর্চা করছি তোমাদের সাথে, অনেক সময় তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে। আমি যদি একটাকে খুব খুব স্পিড লো করে দিয়ে দাঁড়িয়ে যাই, তাহলে আবার যে একটু পারে তারও অসুবিধা হবে। তাই যেহেতু অনলাইন হচ্ছে, তাই আমার প্রিয় স্টুডেন্টের কথা, যেখানে পারবে না থমকে যাও, স্যার কেন এভাবে করালেন, তুমি একটা টেক্সট বুক ফলো করো, যে কোনো একটা টেক্সট বুক ফলো করো, দেখবে সেখানে সেইটার উত্তর জানো ব্যাপারটা কি। ঠিক আছে, সেই জন্যে আমি তোমায় এইভাবেই সিস্টেমটাকে নিয়ে, আর এই চ্যাপ্টারটা অল ওভার সব জায়গায় কাজে লাগবে, A to Z কাজে লাগবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। আর আমি আর কি বলবো বলো, যা বলবে তোমাদের সঙ্গে বলতে গেলে বিপদ। ঠিক আছে, একটা বললে আর একটা জিনিস তোমাদের মাথায় ঢোকে। ঠিক আছে, আজকে সে ভীষণ খিদে পেয়েছে, সারাদিন অনেকটাই ক্লান্ত রয়েছি, তোমরাও ক্লান্ত, তোমরাও পড়াশুনো করো। তোমাদের সঙ্গে থাকতে পারলেও খুব ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে আমি আজকে স্কিপ করছি। ভালো থেকো তোমরা। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল আমাদের টেকনিক্যাল ক্লাস, তাহলে এখানেই আজকে দা বিগ এন্ড করছি। ভালো থেকো তোমরা। আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। সবসময় নিজেকে গতিশীল রাখো। একটা চাকরি না পেলে নিজের মনটাকে কি করে তুমি মানে আটকে রাখবে। আমি এর এর এই পিডিএফ এর আরও বাকি অংশ আছে, সেটাও আমি করে দেবো, খুব শর্টলি করে দেবো। সেই শর্টলি আমি মানে আমি আর বাকি অংশটা আমি করে দেবো। ঠিক আছে, দিয়ে তারপরে পিডিএফটা একসঙ্গে দিয়ে দেবো। প্রিয় স্টুডেন্টস, দেখো, টুকরো টুকরোভাবে এগোও, পা স্লিপ করে পড়বে না। আর যদি একবার এগোতে চাও, পা স্লিপ করে পড়বে, তুমি আর মানে এগোতেই পারবে না। তাই এগোতে যদি চাও, ঠিক আমার মতো করে তুমি চিন্তা করো, ভাবো, দেখবে তুমি ঠিক চলে যাবে। আর না না ছন্দটা মাথার মধ্যে রেখো না, কারণ না কাজ সবসময় ভালো কিছু করতে পারে না। ঠিক আছে, জীবনে চলার পথটা একটু এভাবেই চলতে হবে। ঠিক আছে, না আমি এইটাকে আজকে দিচ্ছি না পিডিএফটা, তোমরা ক্লাসে দেখো, আগে স্টাডি করো। আমি পিডিএফটা আমি আর একটা পার্টের করিয়ে তোমাকে শর্টলি করাবো, মানে টাইম নেবো না, দেখার 2-1 দিনের মধ্যে আর এটা করিয়ে দেবো, দিয়ে তারপরে তোমাকে আমরা মানে পুরো পিডিএফ, অনেক বড় পিডিএফ, আর যদি যতটুকু হলো ততটুকু যদি দিতে পারি, তাহলে আমি দেখছি আর কি। ঠিক আছে, আমি মন খুলে পড়াতে পারছি না, কারণ কত রকম অ্যাডজাস্ট করবো তুমি বলো। কেউ একদম পারে না, কেউ মিডিয়াম পারে, কেউ ভালো পারে। আমি ওই জন্য একটা অ্যাডজাস্টমেন্ট করে করাচ্ছি, তোমরা একটুখানি বুঝে নিও, ব্যাস। আর কি করবো বলো বলো, ছাড়ছি বাবু। টাটা, ভালো থাকো তোমরা।